Mr. Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open the labour market as soon as possible. I also raised issues relating to regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi, if possible. We agree that recruitment should be transparent, fair and equitable, reducing intermediate and low cost for workers. I express deep concern for the Rohingya people sheltered in Bangladesh and thank Malaysia for its continued support for their safe, dignified and sustainable repatriation to Myanmar. We also discussed regional cooperation. Bangladesh seeks closer engagement with ASEAN and aspire to become an ASEAN sectoral dialogue partner. We are also interested in joining the regional comprehensive economic partnership. I appreciate Malaysia's support for Bangladesh, its regional integration efforts. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এআই, জ্বালানি ও সেমিকন্ডাক্টর সহ নতুন ও উদীয়মান ক্ষেত্রগুলোতে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপর জোর দেন। Rohingya in Bangladesh also here, and to engage through the good offices of the Foreign Minister, through ASEAN mechanisms, to engage with the Myanmar authorities to resolve part of the issue. পরে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সম্মানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে এই বৈঠক ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। ঐতিহাসিক এই বৈঠকের মাধ্যমে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে আর এতে লাভবান হবে উভয় দেশের জনগণ। খুরশেদ আলম, বিটিভি নিউজ, পুত্রজয়া, মালয়েশিয়া। মালয়েশিয়ার মহামান্য রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মহামান্য রাজার সঙ্গে সাক্ষাৎকালে শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার বিষয়টি নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রিহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ সহ 9টি বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ এবং মালয়েশিয়া। আজ দুপুরে মালয়েশিয়ার শাংগ্রিলা হোটেলে মালয়েশিয়া সফরের বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ হুমায়ুন কবির ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বক্তব্য দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এই বিদেশ সফর বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্কের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন মাহাদি আমিন। বিগত ফ্যাসিস্ট সরকার ব্যাংক, শেয়ার বাজার সহ দেশের অর্থনীতিকে ধ্বংস করে গেছে। তাই অভ্যুত্থান পরবর্তী জনগণের প্রত্যাশা পূরণে ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে স্থিতিশীলতায় পৌঁছাতে সময় লাগবে 2 বছর। তৃতীয় বছর হবে ঘুরে দাঁড়ানোর, আর চতুর্থ পঞ্চম বছরে হবে সমৃদ্ধির বাংলাদেশ। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, ব্যবসায়ী প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা অংশ নেন। আলোচনা সভায় দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, বেসরকারি খাতের বিকাশ এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর বাজেট বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়। মন্ত্রী আরও বলেন, বাজেট কেবল সংখ্যা নয়, বরং এর মধ্য দিয়ে দেশের সকল মানুষের ভাগ্য পরিবর্তন করার পরিকল্পনা করছে বর্তমান সরকার। আমি তো 20 বছরের রাবিশ 3 মাসে তার ক্লিয়ার করতে পারবো না। আমরা চেষ্টা করেছি ক্লিয়ার করার জন্য। আমাদের ব্যাংকিং সেক্টরের টোটাল ম্যাস লুটপাট করে সব নিয়ে গেছে, ব্যাংকগুলো সব খালি, টাকা নেই। এতগুলো লাইবিলিটি তো আমাদেরকে ক্যারি করতে হচ্ছে এগুলো। তো ইটস এ বিগ লাইবিলিটি, বাট এই লাইবিলিটি নিয়েও আমরা তো একটা অ্যাম্বিশিয়াস বাজেট দিয়েছি। এই ভঙ্গুর অর্থনীতি, খারাপ অর্থনীতি থেকে স্টেবল করতে 2 বছর লাগবে। থার্ড ইয়ারের ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড ইনশাআল্লাহ। চতুর্থ পঞ্চম বছর হচ্ছে সমৃদ্ধির বাংলাদেশ আমরা দেখব। চলতি বাজেটে প্রবীণদের কল্যাণে বেশ কিছু নতুন উদ্যোগ গ্রহণ করা সহ তাদের জন্য নতুন অধিদপ্তর গঠন, আইনগত সহায়তা সম্প্রসারণ এবং বিভিন্ন জেলায় সেবার আওতা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি রাজধানীর একটি স্কুলে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস 2026 উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় কথা বলেন। মন্ত্রী বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক প্রবীণ শিশুদের চেয়েও অসহায় হয়ে পড়েন। তাই ব্যক্তি, পরিবার ও সমাজ সব পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। তিনি পিতামাতার ভরণ পোষণ আইনের প্রয়োজনীয় সংশোধনের জন্য সংশ্লিষ্টদের প্রতি সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার আহ্বান জানান। মন্ত্রী বলেন, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির এই সময়ে প্রবীণদেরও প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে হবে। আমার দেশের যত দুর্নীতি হয়, যত লুটপাট হয়, দেশের থেকে 16 বছরে $234 বিলিয়ন পাচার হয়ে যত শান শৌকত বিদেশের ব্যাংক ব্যালেন্স বাড়ে, এর 99% হলো বিশ্ববিদ্যালয়ে পাশ করা শিক্ষিত লোকজনের সাথে সম্পৃক্ত। আমাদের এই মূল্যবোধের জায়গাটা যদি আমরা তৈরি না করতে পারি, কোনো সেক্টরে আমরা এগিয়ে যেতে সক্ষম হব বলে মনে হয় না। ফলে আপনারা যারা এই দায়িত্ব নিয়েছেন, আপনারা সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য যা কিছু করণীয় করেন, সরকারের পক্ষ থেকে পলিসি লেভেল এবং আইন প্রণয়নের ক্ষেত্রে যতটা ভূমিকা রাখা দরকার আমরা রাখার চেষ্টা করব। সরকারি তথ্য ব্যবহার করে গবেষণা ও নীতি নির্ধারণ আরও সহজ করতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS নতুন মাইক্রোডাটা অ্যানালাইসিস ল্যাব চালু করেছে। এ বিষয়ে আয়োজিত এক কর্মশালায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, দেশের উন্নয়ন পরিকল্পনা ও জনসেবার মান বাড়াতে নির্ভরযোগ্য তথ্যের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। নতুন এই ল্যাবের মাধ্যমে গবেষক, শিক্ষার্থী ও নীতি নির্ধারকরা আরও বিস্তারিত সরকারি তথ্য বিশ্লেষণের সুযোগ পাবেন, তবে তথ্যের গোপনীয়তাও বজায় থাকবে। রাজধানীর NEC ভবনে অনুষ্ঠিত কর্মশালায় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ফিরোজ সরকার, কোইকার কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম, BBS-এর মহাপরিচালক মোহাম্মদ ওবায়দুল ইসলাম সহ বিভিন্ন মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, নতুন এই ল্যাব দেশের গবেষণা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে এবং তথ্যভিত্তিক নীতি নির্ধারণে সহায়তা করবে। দর্শক, এবারে সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক সত্য জানুন। সামাজিক মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়েছে জুলাই স্মৃতিস্তম্ভের একটি ছবি। ছবিতে দেখা যায় স্মৃতিস্তম্ভের বিভিন্ন অংশে অসংখ্য জুতা ঝোলানো রয়েছে। তবে অনুসন্ধানে জানা গেছে ছবিটি বাস্তব নয়। বিস্তারিত আরও জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয় এটি জুলাই স্মৃতিস্তম্ভের ছবি। সেই ছবিটিতে জুলাই স্মৃতিস্তম্ভের বিভিন্ন স্থানে অসংখ্য জুতা ঝুলতে দেখা যায়। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান বাংলা ফ্যাক্ট অনুসন্ধান করে দেখেছে ছবিটি বাস্তব নয়।
এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। যাচাইয়ে ছবিটির সত্যতা প্রমাণে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি, বরং ছবিটিতে বেশ কিছু অসঙ্গতি শনাক্ত হয়েছে, যা সাধারণত এআই সৃষ্ট ছবিতে দেখা যায়। এছাড়া এআই কন্টেন্ট শনাক্তকরণ টুল হাইপ মডারেশন এর বিশ্লেষণে ছবিটি এআই সৃষ্ট হওয়ার সম্ভাবনা পাওয়া গেছে 97.6%। পাশাপাশি গুগলের এআই সহকারী জেমিনির মাধ্যমে যাচাই করেও দেখা গেছে ছবিটি এআই ব্যবহার করে তৈরি করা বা সম্পাদনা করা হয়েছে। সুতরাং জুলাই স্মৃতিস্তম্ভে জুতা ঝোলানো রয়েছে এমন দাবিতে প্রচারিত ছবিটি ভুয়া। এটি একটি এআই সৃষ্ট ছবি। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাদেশ টেলিভিশন। সঠিক তথ্য জানতে চোখ রাখুন বিটিভি নিউজের পর্দায়। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা। দর্শক, দেশ ও জনপদের সংবাদ এ পর্যন্ত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।